যুদ্ধের জেরে তেল গ্যাসের সংকট কাটাতে কঠোর পদক্ষেপ কেন্দ্রের। দেশ জুড়ে 1955 অত্যাবশ্যকীয় পণ্য আইন কার্যকর। দেশ জুড়ে 1955 অত্যাবশ্যকীয় পণ্য আইন কার্যকর। পেট্রোল, পেট্রোপণ্য ও সিএনজির জন্য আইন কার্যকর। আমি কথা বলবো, পলিটিক্যাল এডিটর অনির্বাণ সিনহা রয়েছেন আমাদের সঙ্গে। অনির্বাণ, এই যে 1955 অত্যাবশ্যকীয় পণ্য আইন কার্যকর হলো, মূলত এই আইনে কি রয়েছে এবং এই আইন কার্যকর হওয়াতে সাধারণ মানুষের কি সুবিধা হবে? দেখো, সম্প্রতি অত্যাবশ্যকীয় পণ্য আইন 1955 সালে তৈরি করা হয়েছিল বিশ্বযুদ্ধগুলোর সময় আমাদের দেশের যে মজুতদার এবং তাদের হোর্ডিং করার যে প্রবণতা, সেদিকে নজর রেখে। যুদ্ধ লাগলে, যুদ্ধ পরিস্থিতির কারণে চাহিদা যোগানের সূত্র মেরে এমনিতেই অনেক নিত্য প্রয়োজনীয় জিনিসের যোগান কমে যায়, দাম বাড়ে। পেট্রোপণ্যের দাম বাড়লে সবকিছুর দাম বাড়ে ক্যাসকেডিং এফেক্টে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে, এবং তুমি জানো, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় 1 কোটির উপরে বাঙালি কলকাতার রাজপথে ফ্যান দাও বলে কেঁদে বেরিয়েছে এবং তারা মারা গিয়েছে দুর্ভিক্ষে। এই স্মৃতিগুলোকে সামনে রেখেই কিন্তু এই স্মৃতিগুলোর কথা মাথায় রেখেই কিন্তু 1955 সালে আইনটা লাগু করা হয়েছিল, যাতে যে কোনো নিত্য প্রয়োজনীয় জিনিসের সরবরাহের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকারগুলো প্রয়োজনে নিয়ন্ত্রণ জারি করতে পারে এবং কোনো রকম মজুতদারি যাতে না করা যায়। যুদ্ধের দুর্যোগকে সামনে রেখে অসাধু ব্যবসায়ীরা সেটা বিভিন্ন সময় করেছে বা করে থাকে। রাজ্য সরকারগুলো, উত্তরপ্রদেশ সরকার বলো, পশ্চিমবঙ্গের সরকার বলো, সাম্প্রতিক অতীতে বিভিন্ন সময় এই অত্যাবশ্যকীয় পণ্য আইন জারি করেছে। কোভিডের সময় জারি করা হয়েছিল, যাতে করে মজুতদারি প্রবণতা না বাড়ে। তার কারণ সেই সময় রীতিমতো জিনিসপত্রে আকাল দেখা দেওয়ার একটা আশঙ্কা তৈরি হয়েছিল। কিন্তু কেন্দ্রের সরকারের তরফ থেকে বহুদিন পরে গোটা দেশ জুড়ে এরকম একটা আইনকে আবার লাগু করা, রাজ্য সরকারগুলো বিবেচনার উপর ছেড়ে না দিয়ে, সাধারণভাবে রাজ্য সরকারগুলো বিবেচনার উপরই ছেড়ে দেওয়া হতো এগুলোকে। কিন্তু কেন্দ্রীয় সরকার তরফ থেকে কেন্দ্রীয়ভাবে গোটা দেশে এটা লাগু করা মানেই পেট্রোপণ্যের কালোবাজারি যাতে না হয় এবং তাকে কেন্দ্র করে নিত্য প্রয়োজনীয় জিনিসের যাতে দাম না বাড়ে, সেটা সরকার এখন থেকেই কঠোর হাতে মোকাবিলা করতে চাই। কিন্তু অনির্বাণ, এই জায়গাটা একটু জানতে চাইবো, যদি এরকম খোলা ছুট দিয়ে দেওয়া হয়, সেক্ষেত্রে তো ওই আমরা যেরকম কোভিড কালে দেখেছিলাম বা তার আগে আমরা যখন দেখেছিলাম যে সেক্ষেত্রে মানুষ মজুত করতে শুরু করে, অত্যাধিক বেশি পরিমাণে যা প্রয়োজন তার থেকে অত্যাধিক পরিমাণে মজুত করতে শুরু করলে সেই কি আবার সেই ইমব্যালেন্স হয়ে যাবে না? ভারসাম্য কি তাতে বজায় থাকবে আদৌ? এটা মজুতদারি আটকানোর জন্যই তো এই আইনটা, যাতে করে কোনোভাবে কেউ খোলা ছুট পেয়ে মজুত করতে না পারে। মজুতদারদের হাতে কোনোভাবে যাতে কোনো অতিরিক্ত জিনিস জমা না হয়, অর্থাৎ এই আইনের বলে কেউ কোথাও যদি মজুত করেছে বলে মনে হয়, সেই মজুত সরকার বাজেয়াপ্ত করে নিতে পারে 1 টাকাও খরচা না করে। এটা গ্যাসের সিলিন্ডার হোক, অথবা পেট্রোল হোক, অথবা অন্য কোনো জ্বালানি হোক। এবং এরপরে আরেকটা খুব উল্লেখযোগ্য বিষয়, এই আইনের আওতাতে না থাকা কোনো জিনিসকেও, মানে আজ পর্যন্ত এই বেলা পর্যন্ত যেটা আওতায় নেই, সেটাকে এ বেলাতে, অর্থাৎ তোমার সঙ্গে আমি যখন কথা বলছি তার 5 ঘন্টার মধ্যে, 4 ঘন্টার মধ্যে স্ট্রেট একটি নোটিশ জারি করে আইনের আওতায় নিয়ে এসে সেই পণ্যটিকেও এই একই রকম নিয়ন্ত্রণের আওতায় নিয়ে আসা যায়। ফলে যাতে কোনোভাবে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত না হন, অসাধু ব্যবসায়ীরা এই পরিস্থিতির সুযোগ নিতে না পারে, তার জন্যই এটা কেন্দ্রীয় সরকার জারি করেছেন। কিন্তু গোটা দেশ জুড়ে একমা জারি করা এসেনশিয়াল কমোডিটিস মেইনটেনেন্স অ্যাক্ট, সেটা কিন্তু বেশ কিছুটা অভূতপূর্ব। যুদ্ধ পরিস্থিতিতে যে যুদ্ধে সরাসরি দেশ ছড়িয়ে পড়েছে বা দেশের খুব কাছে যুদ্ধ হচ্ছে, তার ফলে জিনিসপত্রের দাম বাড়তে পারে, যেমন বাংলাদেশ যুদ্ধের সময় একবার করা হয়েছিল। এরকম পরিস্থিতি ছাড়া সাধারণভাবে এটা করা হয় না। এসমা মানে সার্ভিস মেইনটেনেন্স অ্যাক্ট কিন্তু অনেক সময় লাগু করা হয়, যেমন জরুরি অবস্থার সময়, রেলওয়ে ধর্মঘটের সময় করা হয়েছিল। কিন্তু একমা গোটা দেশ জুড়ে কেন্দ্রীয় সরকার একা জারি করছে, কোনো নির্দিষ্ট রাজ্য সরকারের কোনো পরিস্থিতির উপরে বিবেচনার উপর ছেড়ে না দিয়ে। এটা বেশ অভূতপূর্ব। ধন্যবাদ অনির্বাণ। আমরা এই বিষয় নিয়ে আমরা কথা বলেছিলাম অর্থনীতিবিদ অনির্বাণ দত্তের সঙ্গে, তার মন্তব্য শোনাই আপনাদের। সরকারের একটা, আমি বলবো, খুব সময়োপযোগী পদক্ষেপ এবং একটা শঙ্কার বাতাবরণ তৈরি হচ্ছিল এবং তাতে সাধারণভাবে মানুষকে ভয় দেখানো হচ্ছিল। মানুষ ভয় পাচ্ছিলেন, ভীত হচ্ছিলেন, সন্ত্রস্ত হচ্ছিলেন এবং এক প্রকার ব্যবসায়ী তারা কালোবাজারি করবার চেষ্টা করছিলেন। তারা হয়তো চাইছেন মজুত করা এবং তারা পরবর্তীকালে লাভের অঙ্ক নিজেদের ঘরে নিয়ে যাওয়ার, সাধারণ মানুষকে শঙ্কায় ব্যতিব্যস্ত করে তোলা। এবং সরকারের প্রচেষ্টা যেটা, দেখুন, এটা তো আইনের বলা আছে, এটা সরকার প্রয়োগ করতে পারে এবং এই আইনটার যে আমি বলবো যে প্রধান উদ্দেশ্য হচ্ছে সাধারণ মানুষের অত্যাবশ্যকীয় পণ্য যেগুলো আছে সেগুলো যাতে আনইন্টারাপ্টেড সাপ্লাই করা যায়। আমরা
আপনাদের জানিয়ে রাখি, যুদ্ধের জেরে তেল গ্যাসের সংকট কাটাতে কঠোর পদক্ষেপ এবার কেন্দ্রে। দেশ জুড়ে 1955 অত্যাবশ্যকীয় পণ্য আইন কার্যকর। ইকমা জারি করা হলো। পেট্রোল, পেট্রোপণ্য ও সিএনজির জন্য আইন কার্যকর। রান্নার গ্যাস, সিএনজি সরবরাহে কাটছাটে কড়াকড়ি। আপনাদের আরো একবার জানাবো, মধ্যপ্রাচ্যে যুদ্ধের জের, গ্যাসের তীব্র সংকট কাটাতে করা কেন্দ্র। গ্যাস বুকিং এর সময়সীমা আরো বাড়লো। এবার 21 দিন নয়, সময়সীমা বেড়ে হলো 25 দিন। অর্থাৎ 25 দিনের আগে নতুন সিলিন্ডার নয়, গ্যাস বুক করতে গিয়ে নাকাল গৃহস্থ। পরিস্থিতি সামালে কেন্দ্রের দাওয়ায় রিফাইনারিজ গুলোকে উৎপাদন বৃদ্ধির পরামর্শ কেন্দ্রের। এলপিজি সংকট মোকাবিলায় কমিটি গঠন কেন্দ্রে। এলপিজি সংকট মোকাবিলায় কমিটি গঠন করলো কেন্দ্র। পরিস্থিতি সামাল দিতে রিফাইনারিজ গুলোকে উৎপাদন বৃদ্ধির পরামর্শ কেন্দ্রে। তবে এবার গ্যাস বুকিং আর 21 দিন নয়, ন্যূনতম সময়সীমা 25 দিন। 25 দিন পরেই দ্বিতীয় গ্যাস বুকিং। এদিকে আপনাদের জানিয়ে রাখি, এক ধাক্কায় 60 টাকা বেড়েছে রান্নার গ্যাসের দাম। পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতির জেরে এবার পেট্রোপণ্যের সংকট। পেট্রোল, সিএনজি ভরে রাখার হিড়িক। গভীর রাতেও কলকাতার পেট্রোল পাম্পের সামনে ছবি দেখুন। পেট্রোল পাম্পের সামনে লম্বা লাইন। পশ্চিম এশিয়া, ওয়েস্ট এশিয়ায় যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা। দাম বৃদ্ধির আশঙ্কায় রাতেও শহরের পেট্রোল পাম্পে ভিড় আমজনতা। আর আপনাদের জানিয়ে রাখি, এই মুহূর্তে সব থেকে বড় খবর, যুদ্ধের জেরে তেল এবং গ্যাসের সংকট কাটাতে কঠোর পদক্ষেপ কেন্দ্রের। দেশ জুড়ে 1955 অত্যাবশ্যকীয় পণ্য আইন কার্যকর। একমা কার্যকর করা হলো। পেট্রোল, পেট্রোপণ্য, সিএনজির জন্য আইন কার্যকর। রান্নার গ্যাস, সিএনজি সরবরাহে কাটছাটে কড়াকড়ি। মধ্যপ্রাচ্যে যুদ্ধের জের, সংকটে তেল এবং গ্যাস। আর এই যুদ্ধের জেরে তেল আর গ্যাসের সংকট কাটাতে কঠোর পদক্ষেপ কেন্দ্রে। দেশ জুড়ে 1955 অত্যাবশ্যকীয় পণ্য আইন কার্যকর। আমি পিসিআর কে একবার বলবো, আমরা কথা বলেছিলাম এই অত্যাবশ্যকীয় পণ্য আইন কার্যকর হওয়ার পর আমরা কথা বলেছিলাম বিশিষ্ট অর্থনৈতিক বিশেষজ্ঞ অনির্বাণ দত্তর সঙ্গে। তিনি কি বলছেন, এটা কি উপযুক্ত সময়? শোনাই তার মতামত আপনাদের। সরকারের একটা, আমি বলবো, খুব সময়োপযোগী পদক্ষেপ এবং একটা শঙ্কার বাতাবরণ তৈরি হচ্ছিল এবং তাতে সাধারণভাবে মানুষকে ভয় দেখানো হচ্ছিল। মানুষ ভয় পাচ্ছিলেন, ভীত হচ্ছিলেন, সন্ত্রস্ত হচ্ছিলেন এবং এক প্রকার ব্যবসায়ী তারা কালোবাজারি করবার চেষ্টা করছিলেন। তারা হয়তো চাইছেন মজুত করা এবং তারা পরবর্তীকালে লাভের অঙ্ক নিজেদের ঘরে নিয়ে যাওয়ার, সাধারণ মানুষকে শঙ্কায় ব্যতিব্যস্ত করে তোলা। এবং সরকারের প্রচেষ্টা যেটা, দেখুন, এটা তো আইনের বলা আছে, এটা সরকার প্রয়োগ করতে পারে এবং এই আইনটার যে, আমি বলবো, যে প্রধান উদ্দেশ্য হচ্ছে সাধারণ মানুষের অত্যাবশ্যকীয় পণ্য যেগুলো আছে সেগুলো যাতে আনইন্টারাপ্টেড সাপ্লাই করা যায়। উনিশশো 1955 অত্যাবশ্যকীয় পণ্য আইন কার্যকর। পেট্রোল, পেট্রোপণ্য, সিএনজির জন্য আইন কার্যকর। রান্নার গ্যাস, সিএনজি সরবরাহে কাটছাটে এবার কড়াকড়ি। যুদ্ধের জেরে তেল এবং গ্যাসের সংকট কাটাতে কঠোর পদক্ষেপ কেন্দ্রের। দেশ জুড়ে 1955 অত্যাবশ্যকীয় পণ্য আইন কার্যকর। পেট্রোল, পেট্রোপণ্য, সিএনজির জন্য আইন কার্যকর। আর ঠিক যেরকম আপনাদের বলছিলাম, এই যে যুদ্ধের জেরে, মধ্যপ্রাচ্যের যুদ্ধের জেরে গ্যাসের যে তীব্র সংকট, তাতে আমাদের এই দেশের প্রধান দুই শহর সেই সংকটের মধ্যে পড়েছে। হোটেল ব্যবসা লাফে ওঠার মুখে। মুম্বাই মানে দেশের বাণিজ্য নগরী মুম্বাই এবং দেশের টেক স্টেট বলে যেটা পরিচিত বেঙ্গালুরু টেক সিটি, সেখানেও একই ধরনের ক্রাইসিস দেখা যাচ্ছে। তীব্র সংকট। মুম্বাইয়ের 20% রেস্তোরাঁয় ঝাঁপ পড়ে গেছে ইতিমধ্যে। দুই শহরে
হোটেল রেস্তোরাঁয় হাহাকার, ব্যবসা বন্ধের আশঙ্কা দুই শহরে হোটেল ব্যবসায়ীদের। দুদিনের মধ্যে যদি এই সংকট না মেটে তাহলে ব্যবসা বন্ধের আশঙ্কা। এদিকে পেট্রোলিয়াম মন্ত্রী হস্তক্ষেপ দাবি করেছে এটি হোটেল রেস্তোরাঁ মালিকদের। আর ইতিমধ্যেই আপনারা জানেন, এদিকে যখন পেট্রোলিয়াম মন্ত্রীর হস্তক্ষেপ দাবি করে চিঠি হোটেল রেস্তোরাঁর মালিকরা যখন চিঠি দিচ্ছে, তখন অপরদিকে কেন্দ্রীয় সরকার 1955 অত্যাবশ্যকীয় পণ্য আইন কার্যকর করলো। সুমন রয়েছেন আমাদের সহকর্মী আমার সঙ্গে। সুমন, ঠিক এই জায়গাটায় যখন এই মধ্যপ্রাচ্যের যে যুদ্ধের প্রভাব যখন এদেশেও পড়েছে, অর্থাৎ গ্যাসের যে একটা তীব্র সংকট, সেখানে বাণিজ্য নগরী মুম্বাই এবং বেঙ্গালুরুতে, সেখানে তো রীতিমতো যারা ব্যবসায়ী রয়েছে তাদের কপালে হাত পড়তে চলেছে। তবে একেবারেই তাই। তার কারণ হচ্ছে সাপ্লাই চেনের ফাটা এসেছে এবং তার দরুন মূলত হরমুজ প্রণালী হয়ে যে অয়েল অ্যান্ড গ্যাস গুলো আসে সেখানে কিন্তু একটা রেগুলার ফ্লোতে আটকে যাচ্ছে। ফলস্বরূপ ক্রাইসিস তৈরি হয়েছে। কালকেই ব্যাঙ্গালোরের যারা হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশন রয়েছে তারা নোটিশ করে জানিয়েছে যে কমার্শিয়াল ইউজের ক্ষেত্রে তাদের প্রতিবন্ধকতা আসছে, ফলে হোটেলগুলোতে মূলত গ্যাস সার্ভিস ইরেগুলার হতে চলেছে। মুম্বাইয়ের মতন জায়গায় কমার্শিয়াল গ্যাস সার্ভিস ইরেগুলার হচ্ছে। সুমন, সেক্ষেত্রে যখন এইরকম পরিস্থিতি, সেক্ষেত্রে এই যে 1955 অত্যাবশ্যকীয় পণ্য আইন যে কার্যকর করলো, তাতে কি কোনোভাবে এই ক্রাইসিস কমতে চলেছে? অর্থাৎ এই ক্রাইসিস যাতে না হয়, যাতে পুরো পরিস্থিতির মধ্যে একটা সমন্বয় সাধন থাকে, সেই কারণেই কি এই কার্যকর করা হলো এই সময়? দেখো, এই আইনের অর্থ হচ্ছে মূলত অত্যাবশ্যকীয় যে কাজগুলো রয়েছে, যেমন ধরো হাসপাতাল, স্কুল ইত্যাদি ফেসিলিটিস গুলো রয়েছে, সেগুলোকে আগে প্রায়োরিটাইজ করা হবে। তারপর বাকি সাপ্লাই চেনে যেখানে পৌঁছানোর কমার্শিয়াল ইউজের জন্য সেখানে পৌঁছাবে। অর্থাৎ এখানে যাতে কোনো প্রকার অসুবিধা না হয় সেটাকে মেনটেন করার জন্যই কিন্তু এই আইন লাগু করা হলো। পাশাপাশি আমাদের বিদেশ মন্ত্রক, তার সাথে সাথে আমদানি রপ্তানির ক্ষেত্রের সঙ্গে যুক্ত যে দপ্তরগুলো রয়েছে, তারা কিন্তু সাপ্লাই চেন বাড়ানোর দিকে দেখছে, বিকল্প ব্যবস্থা করছে। ফলে এই ক্রাইসিস যাতে মেটে সেটার দিকে একদিকে সদর্থক পদক্ষেপ যেমন রয়েছে, তেমনি প্রায়োরিটির জায়গাগুলো হাসপাতাল, স্কুল। সুমন, আমি আসছি তোমার কাছে। আপাতত তোমাকে ধন্যবাদ। ইতিমধ্যেই আমরা টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি। বিজন বিশ্বাস রয়েছেন আমাদের সঙ্গে, গ্যাস ডিলার অ্যাসোসিয়েশনের মুখপাত্র। বিজন বাবু, বর্তমান পরিস্থিতি কি? বর্তমান পরিস্থিতি দেখুন, এখন মিনিস্ট্রি একটা রিভিউ কমিটি তৈরি করেছে যারা পুরো পরিস্থিতির উপর নজর রাখছে এবং সেই অনুযায়ী অ্যাকশন নেবে। চেষ্টা চলছে যাতে কমার্শিয়াল অর্গানাইজেশন গুলোকেও যাতে আস্তে আস্তে কিছু কিছু করে হলেও মাল দেওয়া যায়, সাপ্লাই দেওয়া যায়, সেগুলোর মানে মনিটরিং হচ্ছে। আর এই কমিটি করছে যে এই যে আমাদের ক্রুড অয়েল আসছে, ক্রুড নিয়ে সমস্যা হচ্ছে না, ক্রুড থেকেও যাতে এলপিজি কনভার্ট করা যায়, যেটা আগে হতো যখন এলপিজি এত ইম্পোর্ট করা হতো না, সেরকম ভাবে ক্রুড থেকেও এলপিজি তে কনভার্ট করে যাতে এই সমস্যার কিছুটা সমাধান করা যায়, সেগুলো নিয়েও মিনিস্ট্রি চিন্তা করছে যাতে আগামী দিনে কোন রকম সমস্যা না হয়। এখন সেভাবে মনিটরিং চলছে এবং যাতে সুস্থ একটা ব্যবস্থা আনা যায় সেরকম দেখা হচ্ছে। ধন্যবাদ বিজন বাবু।